শেখ হাসিনা সরকার পতনের ১ বছর পেরিয়ে গেছে। গত ৮ তারিখে প্রফেসর ইউনূস সরকার যেদিন শপথ নিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন কিংবা ক্ষমতা নিয়েছিলেন, যেভাবেই বলা যাক না কেন, প্রফেসর ইউনূসের সরকার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করেছে জাঁকজমক আয়োজনে। এবং এই জাঁকজমক আয়োজনের মধ্যে অন্যতম একটা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বাস করতেন সেই গণভবনটাকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরিত করা। মানে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে গণভবন প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল গত বছরের ৫ আগস্ট। প্রাচীর ভেঙে ফেলা হয়েছিল। সরকার ঘোষণা দিয়েছিল তখন যে বিধ্বস্ত গণভবন সংস্কার করা হবে না, এভাবেই জুলাই গণ অভ্যুত্থানের জাদুঘর হিসেবে রূপান্তরিত করা হবে। কিন্তু গণভবন নতুন সাজে সেজেছে, নতুন করে প্রাচীর দেওয়া হয়েছে, ইটের প্রাচীরের জায়গায় টিনের প্রাচীর দেওয়া হয়েছে এবং প্রাচীর দিয়ে সেটাকে জুলাই অভ্যুত্থানের জাদুঘর বানানো হয়েছে। জাদুঘরের কাজ বেশ খানিকটা এগিয়েছে, অনেক কিছু তারা সেখানে সংযোজন করেছে। প্রফেসর ইউনূস সরকার যখন এক ধরনের বিজয় উদযাপন করেছে তখন আওয়ামী লীগ থেকে এই দিবসটাকে ভিন্নভাবে পালনের চিত্র আমরা দেখলাম। তাদের মাঠ পর্যায়ে কোনো কর্মসূচি না থাকলেও একটা বার্তার মাধ্যমে, শেখ হাসিনা একটা বার্তার মাধ্যমে সেই দিনটিকে একটা বিশেষ দিন হিসেবে উদযাপন করছেন। আওয়ামী লীগ এই সিদ্ধান্তটা ঠিক নিল কিনা, এই বার্তা দিয়ে, এই ধরনের মেসেজ দিয়ে তারা ঠিক কাজ করলো কিনা নাকি ভুল কাজ করলো, সেটা নিয়ে হয়তো অনেক বিতর্ক হবে। বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু শেখ হাসিনা একটা বার্তা দিয়েছেন, যে বার্তার চিঠিটা আবার সজীব ওয়াজেদ জয় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, যদিও ইংরেজিতে লেখা বার্তা। এখন বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে দেয়া বার্তাটা ইংরেজিতে কেন, সেই প্রশ্নও উঠতে পারে, অনেকে তুলতে পারেন, আমিও তুলতে পারি। বাংলায় না কেন, বোধগম্যভাবে বাংলায় না কেন, কিংবা যদি সেই ইনফরমেশনগুলো বিদেশিদের দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে কথা বলা কেন, সেই প্রশ্নও আসবে। আর বিদেশিদের উদ্দেশ্যে যদি করা হয় তাহলে বিদেশিদের উদ্দেশ্যেই সেই ভাষাগুলো, চিঠির ভাষাগুলো বিদেশিদের উদ্দেশ্যে কিংবা সার্বজনীন ভাষা হতে পারত কিনা, অনেক আলোচনা হতে পারে। সবথেকে বড় আলোচনা যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এই দিবসটাকে এভাবে পালন করার, মানে সেটা আড়ম্বরপূর্ণ হোক আর অনাড়ম্বরপূর্ণ হোক, এভাবে পালন করার সিদ্ধান্ত কেন নিল, কি ভাবছে তারা। চিঠিটা পর্যালোচনা এবং পর্যবেক্ষণের মাধ্যমে বোঝার চেষ্টা করব তারা কি ভাবছে, কি বলতে চাইলো এবং কি ভাবলে আরেকটু ভালো হতে পারত, কিংবা তাদের ভাবনায় ঠিক আছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম 5 আগস্ট এবং 8 আগস্ট, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, 8 আগস্ট নতুন সরকারের যাত্রা শুরু হয়েছিল গত বছর। এবং এই যাত্রার ক্ষণে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষ থেকে একটা বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করা হলো। এবং সেই বিশেষ বার্তাটা যখন তারা দিল, যদিও সেই বার্তাটা তারা মানে সেখানে তারিখ উল্লেখ করেছে 4 আগস্ট, কিন্তু এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে মূলত 8 আগস্টের দিকে। সেই বার্তার মাধ্যমে তারা কি বোঝাতে চাইলো, সজীব ওয়াজেদ জয় যে চিঠিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সেই চিঠিটা আপনারা দেখে নিতে পারেন। সেই চিঠিটা মূলত ইংরেজিতে লেখা এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্যাডে সেখানে লেখা যে স্টেটমেন্ট ফ্রম শেখ হাসিনা।
সেই চিঠিটা যদি আমরা একটু বাংলা করে বোঝার চেষ্টা করি তাহলে কি বলতে চাইলেন শেখ হাসিনা, কি বার্তা দিতে চাইলেন এবং কেন ইংরেজিতে দিলেন সেটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব। শুধু আগে চিঠিটা পড়ে বোঝার চেষ্টা করি যে চিঠিতে কি বলতে চাইলেন তিনি। শেখ হাসিনার বিবৃতি, গণতন্ত্রের পতনের 1 বছর পূর্তি। এই দিবসটাকে তারা গণতন্ত্র পতনের 1 বছর পূর্তি দিবস হিসেবে আখ্যা দিচ্ছে। এটি বাংলাদেশের সৎ, পরিশ্রমী এবং দেশপ্রেমিক জনগণের কাছে একটি খোলা চিঠি। খুবই ফাইন। এখানেই প্রশ্ন আসে যে এটি বাংলাদেশের সৎ, পরিশ্রমী এবং দেশপ্রেমিক জনগণের কাছে একটি খোলা চিঠি। বাংলাদেশের জনগণের ভাষা কি ইংরেজি? বাংলাদেশের জনগণ কি ইংরেজিতে কথা বলে, ইংরেজি বোঝে? কিংবা ইংরেজি বুঝতে হলে একটা লেভেলের শিক্ষিত জনগণকে কতটা স্মার্ট হতে হয় সেই ধারণা নিশ্চয়ই আওয়ামী লীগের থাকার কথা, আওয়ামী লীগের রয়েছে। সজীব ওয়াজেদ জয়ের কাছে ইংরেজিটা ডাল ভাত, কিন্তু খেটে খাওয়া সাধারণ মানুষ, সাধারণ পরিশ্রমী মানুষ, তাদের জন্য ইংরেজিটা একটা বড় মানে প্রতিবন্ধকতার ভাষা। যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের পক্ষে হয়তো ব্যাপারটা বুঝে ওঠা খুব সহজ। ইন্টারনেটে গুগল ট্রান্সলেটে গেলেই ইংরেজিটা দিলেই বাংলা হয়ে যাবে, তখন সে বাংলাটা পড়ে নিতে পারবে। কিন্তু এটা কি হতে পারতো না যে বাংলাদেশ আওয়ামী লীগের প্যাডে বাংলা ভাষায় সুন্দর, সাবলীল এবং সহজবোধ্য ভাষায় উপস্থাপন করা, সাধারণ মানুষকে উদ্দেশ্য করে যেহেতু এই বার্তাটা, সেহেতু আমার মনে হয় যে সেটা করলেই ভালো হতো। সেটা কেন করলো না আওয়ামী লীগ, সেটা একটা বড় প্রশ্ন। সেখানেই প্রশ্ন আসে যে আওয়ামী লীগ আমলে আমরা বহু কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী, বহু মানে এই অঙ্গনের বহু মানুষকে, বহু শিক্ষাবিদ, প্রফেসর, বহু মানুষকে আমরা আওয়ামী লীগ করতে দেখেছি এবং আওয়ামী লীগ হয়ে যেতে দেখেছি। যাদেরকে আওয়ামী লীগের একেবারে কেন্দ্র পর্যায়ের নেতারা যাদেরকে পছন্দ করতেন, তারা কে কি করেন, কি তার অতীত, সেগুলো বিবেচনা না করেই আওয়ামী লীগের একটা তকমা দিয়ে দিতেন। পছন্দের মানুষগুলোকে আওয়ামী লীগের একটা তকমা দিয়ে দিতেন। তাহলে কি এই মুহূর্তে এসে আওয়ামী লীগের যখন আওয়ামী লীগ সরকার যখন পতন হলো, তখন কি এই মুহূর্তে এসে এরকম দুর্দিনও আসলো যে আওয়ামী লীগ একজন কবি কিংবা একজন সাহিত্যিক কিংবা একজন মেধাবী, খুবই ভালো বাংলা লিখতে জানেন, সুন্দর করে সাবলীল ভাষায় বাংলা লিখতে জানেন, এক পৃষ্ঠা বাংলা, যে বাংলাটা পড়ে সাধারণ মানুষের হৃদয়ের ভেতরে এক ধরনের হাহাকারের জন্ম নেবে, হৃদয়ের ভেতরে হো হো করে একটা কান্নার সুর বেজে উঠবে, আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি ভালোবাসা উগরে উঠবে, নতুন করে ভালোবাসার জন্ম নেবে। যারা আওয়ামী লীগকে ভালোবাসছে না কিংবা ভালোবাসতে চাইছে না, তাদের হাতে এই চিঠিটা গেলেও তারা সেই চিঠির মাধুর্যে বিমোহিত হয়ে তারা আওয়ামী লীগের প্রেমে পড়ে যাবে। এরকম মানুষ, এরকম কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক, যারা বাংলা ভাষায় পটু, তারা কি এই মুহূর্তে সত্যিই হারিয়ে গেছে? তারা সবাই আওয়ামী লীগ থেকে অনেক বেশি দূরে চলে গেছেন? প্রশ্ন তো আসেই যে কবি কামাল আহমেদ তিনি কোথায়, যাকে বহুভাবে আমরা সাবেক প্রধানমন্ত্রীর আশেপাশে দেখেছি। বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকী, সেই জন্মশতবার্ষিকীর পুরো দায়িত্ব তাকে দেয়া হয়েছে। স্বাধীনতার যে 50 বছর পূর্তি উৎসব 2021-এ, সেই 2021-এর 50 বছর পূর্তি উৎসবের সমস্ত দায়িত্ব তাকে দেয়া হয়েছে। সব কিছুতে তাকে এক ধরনের পোদ্দারি করতে দেখা গেছে। সেই কবি কামাল আহমেদ কোথায়? তিনি কি 1 পৃষ্ঠা লিখে দিতে পারছেন না আওয়ামী লীগের জন্য? যে 1 পৃষ্ঠা একটা কাব্যময় চিঠি হবে, একটা কবিতা হবে, 1 পৃষ্ঠার একটা গল্প হবে, 1 পৃষ্ঠার একটা ছোট উপন্যাস হবে, যেটা পড়ে মানুষ যারা ছি ছি করছে তারাও নতুন করে আওয়ামী লীগের প্রেমে পড়ে যাবে।
সেরকমটা হতে পারতো না কেন? তারা কোথায় গেল, কোথায় হারিয়ে গেল? যাদেরকে আওয়ামী লীগ পেলে পুষে আশেপাশে রেখে মানুষ করেছে, যাদেরকে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছে, তারা কোথায় হারিয়ে গেছে? তারা হারিয়ে গেছে বলেই কি একটা ইংরেজিতে 1 পৃষ্ঠা লেখার দায়িত্ব সজীব ওয়াজেদ জয়ের কাঁধে চেপেছে? যে চিঠিটা প্রকাশ করা হয়েছে, সেই চিঠির ভাষা এবং মানে মোটামুটি একটু দুর্বোধ্য ভাষা ব্যবহার, সেই ব্যাপারগুলো দেখে আমার এই চিঠিটা পড়ে মনে হয়েছে যে এই চিঠিটা শেখ হাসিনাও লেখেননি। এই চিঠিটা সম্ভবত সজীব ওয়াজেদ জয় লিখেছেন, যার সঙ্গে মূলত বাংলা ভাষা সংস্কৃতির একটা বড় দূরত্ব আছে এই কারণেই যে তিনি বিদেশে মানুষ হয়েছেন, বিদেশে লেখাপড়া করেছেন, বিদেশি সংস্কৃতির সঙ্গে বেড়ে উঠেছেন। সুতরাং বাংলা ভাষা দিয়ে তিনি ভালো করে বাংলা ঠিক মতো করে বাংলা বলতে পারেন না, যেভাবে আমরা সাবলীল বাংলা বলি। সেরকম একজন মানুষ বাংলা ভাষা দিয়ে, বাংলা কথা দিয়ে, বাংলা কাব্য দিয়ে সুরের মূর্ছনা ছড়িয়ে মানুষকে বিমোহিত করার ভাষা তার বোধগম্য, মানে তার ভেতরে থাকার কথা নয় বলেই আমার মনে হয় যে এরকম একটা চিঠির জন্ম হয়েছে, যে চিঠিটা সম্ভবত সজীব ওয়াজেদ জয় নিজেই লিখেছেন। লিখে হয়তো মাকে দেখিয়েছেন যে লেখাটা দেখো ঠিক আছে কিনা, ঠিক থাকলে আমি পোস্ট করে দেব। একটু চিঠিটা পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এত ভূমিকার কথা বলছি। ভূমিকার কথা এই কারণেই বলছি যে আওয়ামী লীগের আমলে আমরা বহু কবি সাহিত্যিককে, বহু শিক্ষাবিদকে, বহু নাট্যকারকে, বহু গল্পকারকে আওয়ামী লীগ হয়ে যেতে দেখেছি। তারা আজকে কোথায়? তারা আজকে কেন গর্তে লুকিয়ে পড়ল? তারা আজকে কেন আওয়ামী লীগের দুর্দিনে থাকছে না? তার মানে কি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সরকার পরিচালনা করতে গিয়ে রাজনৈতিক দল হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল মানুষদের তাদের দলে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং ভুল মানুষদের বড় বড় সুযোগ দিয়ে হয়তো অর্থের ভাণ্ডার তৈরি করার সুযোগ করে দিয়েছে, যে মানুষগুলো বিপদে কখনো আওয়ামী লীগের পাশে দাঁড়াবে না এবং দাঁড়ায় যে নি সেটা বোধহয় এখন প্রমাণ হচ্ছে। চিঠিটা যেটা লেখা সেটা হচ্ছে 1 বছর আগে আমাদের জাতির, আমাদের কঠোর সংগ্রামী গণতন্ত্রের সহিংস ব্যাঘাত প্রত্যক্ষ করেছিল যখন একটি অনির্বাচিত সরকার অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করেছিল। এটি ছিল আমাদের ইতিহাসের একটি অন্ধকার মুহূর্ত। জনগণের ইচ্ছার প্রতি অবমাননা এবং নাগরিক ও রাষ্ট্রের মধ্যে আস্থার প্রতি বিশ্বাসঘাতকতা। তারা ক্ষমতা দখল করলেও তারা কখনো আমাদের আত্মা, আমাদের সংকল্প বা আমাদের ভাগ্য কেড়ে নিতে পারবে না। আমি আপনাকে নিশ্চিত করতে পারি, অবিচার এবং নিপীড়নের মুখে আমি আপনার কাছ থেকে, বাংলাদেশের জনগণের কাছ থেকে অসাধারণ সাহস দেখেছি। আপনি চুপ থাকতে অস্বীকার করেছেন, অর্থাৎ আপনি চুপ থাকেননি। আপনি গণতন্ত্র, স্বাধীনতা এবং আমাদের সকলের প্রাপ্য ভবিষ্যতের জন্য দাঁড়িয়েছেন। আপনার সাহস এবং আমাদের দেশের প্রতি আপনার ভালোবাসায় আমি ক্রমাগত অনুপ্রাণিত। যদিও এই গত বছরটি আমাদের পরীক্ষা করেছে, এটি আমাদের জনগণের এবং গণতন্ত্রের মূল্যবোধের মধ্যে অটুট বন্ধনও প্রকাশ করেছে। আমরা কষ্ট সহ্য করেছি, কিন্তু সেই কষ্টের মধ্যে আমরা ঐক্য, উদ্দেশ্য খুঁজে পেয়েছি। আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে ক্ষমতা জনগণের এবং কোনো শাসন ব্যবস্থায় কোনো জাতির ইচ্ছাকে চিরতরে দমন করতে পারে না। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কোনো শাসন ব্যবস্থায় কোনো জাতির ইচ্ছাকে দমন করতে পারে না। এই ব্যাপারটা সম্ভবত আওয়ামী লীগ নিজেই ভুলে গিয়েছিল বলে আজকে হয়তো একটু একটু করে উপলব্ধি হতে শুরু করেছে। আমাদের সংগ্রাম শেষ হয়নি, কিন্তু আমাদের লক্ষ্য ন্যায্য, আমাদের ন্যায় বিচারের জন্য, অর্থনৈতিক সুযোগের জন্য, শিক্ষার জন্য, শান্তির জন্য এবং এমন একটি জাতির জন্য দাঁড়াতে হবে যেখানে কেউ ভয়ে ভয়ে বাস করবে না। একসাথে আমরা যা ভেঙে গেছে তা পুনর্নির্মাণ করব। একসাথে আমরা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করব এবং একসাথে আমরা একটি নতুন অধ্যায় লিখব, যা নিপীড়ন দ্বারা নয় বরং আশা, অগ্রগতি এবং স্বাধীনতা দ্বারা সংজ্ঞায়িত হবে। কত কঠিন বাক্য দিয়ে, কঠিন শব্দ দিয়ে বাক্য সাজানো। এই বার্ষিকীতে পশ্চাদপসরণ করার দিন নয়, এই বার্ষিকীকে পশ্চাদপসরণ
করার দিন নয়, বরং একটি উজ্জ্বল আগামীর জন্য একটি সমাবেশের ডাক দিন। বাংলাদেশ আগেও প্রতিকূলতা কাটিয়ে উঠেছে এবং আমরা আবারও জেগে উঠব, আরও শক্তিশালী, আরও ঐক্যবদ্ধ এবং সত্যিকার অর্থে তার জনগণের সেবা করে এমন একটি গণতন্ত্র গড়ে তুলতে আরও দৃঢ় প্রতিজ্ঞ। আমি আপনাদের ওপরে বিশ্বাস করি, আমি বাংলাদেশে বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে আমাদের সেরা দিনগুলো এখনও আসেনি। এই যে চিঠিটা পড়লাম, এখন ব্যাপার হচ্ছে যে আমি যেভাবে পড়লাম এই চিঠিটা আমি অনেকবার পড়েছি, এই কন্টেন্টে আলোচনা করার স্বার্থেই কয়েকবার পড়েছি এবং ব্যক্তিগত জীবনে আমার যেহেতু আবৃত্তি চর্চার অভ্যাস রয়েছে সেহেতু আমি হয়তো একটু কাব্যিকভাবে পড়ার চেষ্টা করলাম। কিন্তু আপনারা যারা শুনলেন কিংবা এই চিঠিটা যারা পড়েছেন, ইংরেজিতে দেখেছেন কিংবা অনুবাদ করে পড়েছেন কিংবা ইংরেজিতে পড়ে বুঝেছেন, যারা ইংরেজি ভালো বোঝেন, আমি অত ইংরেজি ভালো বুঝি না, যারা ইংরেজি ভালো বোঝেন তারা তো বুঝবেনই, তারা নিশ্চয়ই বুঝবেন যে এটা সহজবোধ্য চিঠি হয়নি, এটা সাবলীল ভঙ্গির চিঠি হয়নি, এটা সাধারণ খেটে খাওয়া মানুষদের উদ্দেশ্যে খোলা চিঠি হয়নি। সাধারণ মানুষ তাদেরকে উদ্দেশ্য করে খোলা চিঠির ভাষা, শব্দ, বাক্য ব্যবহার এত কঠিন হয় না, হতে পারে না। আপনি মানে এটা আবার রাবীন্দ্রিকও হয়নি। রাবীন্দ্রিক হলে বোঝা যায় যে হয়তো রবীন্দ্র সাহিত্য চর্চা করতে গিয়ে একটু বেশি কঠিন মনে হচ্ছে, দুর্বোধ্য মনে হচ্ছে, তেমনটাও মনে হয়নি। এর মাঝে সাহিত্য মূল্যও নেই। যেখানে সাহিত্য মূল্যও নেই, রাবীন্দ্রিকও হয়নি, বঙ্কিমের ভাষাও হয়নি, দুর্বোধ্য বঙ্কিমের ভাষাও হয়নি, সেটা অবশ্যই শরৎচন্দ্রের ভাষা হতে পারত, কিংবা সেটা অবশ্যই হুমায়ুন আহমেদের ভাষা হতে পারত। শরৎচন্দ্র কিংবা হুমায়ুন আহমেদ যেভাবে ভাষার মাধুর্য দিয়ে, কথামালা দিয়ে সংলাপে আকৃষ্ট করার যে ক্ষমতা তাদের ছিল, সেরকম ক্ষমতা কি এখন এই সমাজে কবি সাহিত্যিকদের মধ্যে নেই? অনেকের মধ্যেই রয়েছে, বহু মানুষের মধ্যে রয়েছে এবং সেই বহু মানুষের অনেকেই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। এই দৃশ্য গত 15 বছর আমরা দেখেছি। হয়তো মনে করবেন যে অনেকেই ভাবনা হবে যে এই আওয়ামী লীগের সমালোচনা করার জন্য এই ভিডিওটা তৈরি করা, একেবারেই নয়। যে কারণে এই ভিডিওটা করা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কাছ থেকে মানুষের, জাতির অনেক বেশি প্রত্যাশা ছিল, যে প্রত্যাশাগুলো পূরণ হয়নি। প্রত্যাশা হোঁচট খেয়েছে বলেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। পতন হওয়ার 1 বছর পরেও আওয়ামী লীগের যদি সব কিছু তো আর তারা মেনে নেবে না, সব কিছু ভুলও ছিল না। এখন যেমন পাইকারি হারে বলা হচ্ছে যে সব কিছুই ভুল, না, সব কিছু ভুল নয়, অনেক কিছুই ঠিক ছিল। যেমন আওয়ামী লীগের অনেক উন্নয়ন কর্মকাণ্ড, দেশের অগ্রগতি, দেশের অনেক স্থাপনা তৈরি, এগুলো তো অনেক বড় ব্যাপার, কেউ অস্বীকার করলে করতেই পারে। কিন্তু আওয়ামী লীগের একেবারে চরম শত্রুও হয়তো যখন মেট্রো রেলে উঠবেন কিংবা পদ্মা সেতু দিয়ে খুব সহজেই 3 ঘন্টার মধ্যে খুলনায় চলে যাবেন, বরিশালে চলে যাবেন, তখন তারা বুঝবেন যে কাজগুলো দরকার ছিল। যে সরকারই থাকুক তারা হয়তো করতেন। মানে ঘটনাক্রমে আওয়ামী লীগ সরকার ছিল বলে আওয়ামী লীগ সরকার করেছে। তো যে সেই কারণেই বলছি যে সব কিছু তাদের ভুল ছিল তা নয়, কিন্তু কিছু কিছু তো ভুল ছিল, অনেকগুলো তো ভুল ছিল। এবং ভুল থাকার মধ্যে অনেক বড় একটা ভুল ছিল ভুল মানুষকে বাছাই করা, ভুল মানুষকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেয়া। আমরা যতটুকু স্মরণ করতে পারি যে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই দুটা ইভেন্টে যেভাবে বঙ্গবন্ধুর নাম এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে বিভিন্ন জন, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিভিন্নভাবে এই দুটা ইভেন্টের জন্য, তারা যেভাবে লুটপাট করেছে, যেভাবে প্রজেক্ট 5 টাকার প্রজেক্ট 4 আনাতে করে বাকি একেবারে 4.5 টাকায় পকেটে ঢুকিয়েছে, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ কাছে ডেকে নিয়েছিল। আওয়ামী লীগ তার 15 বছরে সিনেমায় অনুদান দিয়েছে কাদেরকে, সরকারি অনুদানে সিনেমার সুযোগ পেয়েছেন কারা? একটু খোঁজ নিন তো কাদেরকে আওয়ামী লীগ সিনেমার জন্য অনুদান দিয়েছে। একটু খোঁজ নিন তো আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় ইভেন্ট, বড় বড় প্রজেক্ট কারা করেছে। একটু খোঁজ নিন তো কবি কামাল আহমেদ এখন কোথায়, যাকে প্রধানমন্ত্রীর
যে সচিব, সেই সচিব পর্যন্ত বানানো হয়েছিল, বিশেষ চুক্তিতে তার মেয়াদ বাড়িয়ে তাকে সেই দায়িত্বে রাখা হয়েছিল। প্রথমে তাকে তথ্য সচিব বানানো হয়েছিল, তথ্য মন্ত্রণালয়ের এত বড় দায়িত্ব দেওয়া হয়েছিল, তারপরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পর্যন্ত তাকে করে চাকরি বাড়িয়ে তাকে এতভাবে মানে মূল্যায়িত করা হয়েছে। এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসব, সব কিছুতে তাকে প্রধান বানিয়ে তাকে দিয়ে কাজ করা হয়েছে। তো কবির কামাল আহমেদ কি এক পৃষ্ঠা লিখে দিতে পারেন না যে এক পৃষ্ঠা সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, মাঠে লাঙল চালানো মানুষের জন্য বোধগম্য হবে, এবং সেই লেখাটা এক পৃষ্ঠা বাংলায় হবে, যে বাংলায় লেখা চিঠিটা ইন্টারনেটের মাধ্যমে, অন্তত যেহেতু ফিজিক্যালি কর্মকাণ্ড তাদের নিষিদ্ধ, ইন্টারনেটের মাধ্যমে অন্তত ছড়িয়ে পড়া চিঠিটা পড়ে একজন মানুষ, যে গ্রামের একজন মানুষ, সত্যিকার অর্থেই যার সঙ্গে আওয়ামী লীগের লেনদেনের সম্পর্ক নেই, কিংবা আওয়ামী লীগের সুবিধাভোগী সে না, কিন্তু আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, সেরকম একজন মানুষ যখন সেই চিঠিটা পড়বে, তখন সে হো হো করে কেঁদে দেবে, তার হৃদয় ডুকরে উঠবে, এবং আওয়ামী লীগের বিভিন্ন ভুলের জন্য তার মধ্যে অনুশোচনা তৈরি হবে, আবার নতুন করে উজ্জীবিত হয়ে ফিরে আসার স্পিরিট তৈরি হবে। সেরকম কি হয়েছে? সেই কথাটা বলার জন্যই মূলত এই আলোচনার অবতারণা করা। যারা রাগ করবেন তারা রাগ করতেই পারেন, যারা গোস্বা করবেন তারা গোস্বা করতেই পারেন, কিন্তু একটা কথা মনে রাখতেই হবে, সেটা বিগত সরকার হোক, আওয়ামী লীগ সরকার হোক, কিংবা বিএনপি সরকার হোক, কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হোক, একটা কথা মনে রাখতেই হবে, সেটা হচ্ছে যে আপনি যদি সমালোচকের সমালোচনাকে শ্রদ্ধা করতে না জানেন, আপনি যদি সমালোচনাকে গুরুত্ব দিয়ে জীবনে সেটা কাজে লাগাতে না পারেন, তাহলে আপনার মতো ব্যর্থ মানুষ হোক, সংগঠন হোক, কিংবা যে কোনো পর্যায়ের ব্যাপারই হোক, সেই সংগঠন কিংবা সেই মানুষ কিংবা সেই ব্যক্তির জন্য সামনের পথে শুদ্ধভাবে এগিয়ে যাওয়াটা অনেক বেশি কঠিন হয়। কারণ সমালোচনা এমন একটা জিনিস যেখান থেকে অনেক কিছু শিক্ষা নেয়ার আছে, অনেক ভুলভ্রান্তি শুধরে নেওয়ার উপায় রয়েছে। আমি যেভাবে কথা বলার চেষ্টা করলাম, সেই কথা বলার চেষ্টা করার একটা কারণ রয়েছে। কারণটা খুবই ছোট্ট কারণ, যে কথাটা বারবার বলছি, যে গত 15-15.5 বছরে যে সকল কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী এখন অনেকেই, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী সাংস্কৃতিক কর্মী, তারা অনেকেই গর্তে ঢুকে গেছে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তারা কোথায়? সেই প্রশ্নটা একটা বড় প্রশ্ন। তাহলে আওয়ামী লীগের অনেক ভুল নিয়ে কথা বলতে চায় না। আওয়ামী লীগের তো একটা বড় ভুল ছিল, ভুল মানুষকে কাছে টানা, ভুল মানুষকে জড়িয়ে ধরা। যেমন ভুল করেছিলেন বঙ্গবন্ধু স্বয়ং, মুস্তাককে বুকে জড়িয়ে ধরে তাজউদ্দিনকে দূরে সরিয়ে দেওয়ার মাধ্যমে 15 আগস্টের এক ধরনের আমন্ত্রণ তিনি নিজেই জানিয়েছিলেন। সেদিন 15 আগস্ট রাতে মোস্তাকের বাসায় থেকে রান্না করে আনা হাঁসের মাংসের মধ্যেই যে সকল ষড়যন্ত্র লুকিয়েছিল, তিনি কি একবারও অনুভব করতে পেরেছিলেন? বঙ্গবন্ধুর মানে মাতা না পিতা, আমি ঠিক ভুলে গেছি, মৃত্যুর সময় ছটফট আছাড় মানে উল্টাপাল্টা করে কান্নাকাটি করা মোস্তাক, সেই মোস্তাকই তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান মানে কি বলবো, প্রধান নায়ক কিংবা প্রধান খলনায়ক। তিনি তো সেই কাজ করেছেন, যিনি কিনা বঙ্গবন্ধুর মাতৃবিয়োগে কিংবা পিতৃবিয়োগে বঙ্গবন্ধুর চাইতে বেশি কান্না শো করার চেষ্টা করেছেন, করে বোঝানোর চেষ্টা করেছেন আমি তোমাদেরই লোক। সেই লোক চিনতে ভুল করলে রাজনীতিটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আর কথা বাড়াবো না দর্শক, আপনার মতামত থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।